নমস্কার, আপনি দেখছেন জি 24 ঘন্টা। আর এতদিনে আপনিও জেনে গেছেন যে আজ আমার মুখোমুখি কেউ না কেউ রয়েছে। হ্যাঁ, আজ তৃণমূলের অন্যতম ভরসার নাম তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য আমার মুখোমুখি। স্বাগত দেবাংশু। ও, দেবাংশু একটা উদাহরণ তুমি হতেই পারো। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার থেকে যে নেতা হওয়া যায়, তুমি সেই মাইলস্টোন তৈরি করেছো। না দেখুন, এটা তো সত্যি আমার পলিটিক্সে এন্ট্রিটা একটু ল্যাটারাল এন্ট্রি, বাকিদের মতো সেইভাবে রাজনীতি করে উঠে আসা তো নয়। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন, সেখান থেকে মানুষের ভালোবাসা পাওয়া এবং তার থ্রুতেই দলের নজরে আসা, ইয়ংগেস্ট মুখপাত্র হওয়া, সেই 2019-এ দাঁড়িয়ে ইয়ংগেস্ট যুবর সাধারণ সম্পাদক হওয়া, 2024-এর লোকসভায় পার্টির ইয়ংগেস্ট লোকসভার ক্যান্ডিডেট হওয়া, যদিও বিধানসভা আস্তে আস্তে আর ইয়ংগেস্ট তকমাটা চলে গেছে। তো এটা অবশ্যই একটা প্রাপ্তি এবং এটা আমাকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, এটা অনস্বীকার্য। তো আরও যারা আছেন, যারা অনেক ঘষে লড়াই করে আন্দোলন করে এসেছেন, ঈর্ষা করেন না তারা যে তুমি ভাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, আজকাল সবাই কন্টেন্ট ক্রিয়েটর, অলমোস্ট সবাই, সেখান থেকে তুমি পরের পর ইলেকশনে টিকিট পাচ্ছ, লড়ছো, আমরা কি করছি তাহলে? কন্টেন্ট ক্রিয়েটার তো সবাই, কিন্তু কজন কন্টেন্ট ক্রিয়েটার মানুষের মাথায় ঢুকে আছেন? কজন কন্টেন্ট ক্রিয়েটারকে মানুষ প্রত্যেক মুহূর্তে মনে রাখতে পেরেছেন? আর কজন কন্টেন্ট ক্রিয়েটার এমন কোনো স্লোগান দিতে পেরেছেন যেটা প্রধানমন্ত্রীকে এসে বলতে হয়েছে? কারোর ঈর্ষা হওয়ার তো কোনো প্রশ্ন নেই, কারণ প্রত্যেকে অনেকেই যেমন ঘষে মেজে উঠেছেন, আপনি যে কথা বলছেন, এই জার্নিটা আমাদের ঘষে মেজেই হয়েছে। আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আজকের না, দেখতে দেখতে 16 বছর হয়ে গেল। এই কন্টেন্টে কি কোনো কোনো ক্ষেত্রে তোমার বড় বাধা হয়ে যায়? ওই আগের বারে, এখনও তোমার এক্সট্রা রিপোর্ট মাঝে মাঝেই, তোমার চেস্টের এক্সট্রা রিপোর্ট মাঝে মাঝেই আসে, যেখানে অনেক জুতোর ছাপ, তুমিও জানো, এবং তুমি ম্যাসিভ ট্রোলডও হও তুমি, মানে তুমি নিজে কন্টেন্ট হয়ে যাও বেশিরভাগ সময়। আমি সেদিনই একটা ভিডিও দেখলাম, বোধহয় আবার অ্যালগোরিদমে ফিরে ফিরে আসে বা ফ্লোট করা হয় কোথাও থেকে, ঋতব্রত ব্যানার্জিকে নিয়ে তোমার দেখানো একটা ভিডিও। সে এখন তোমার সহকর্মী, তুমি যে লড়াই লড়ছো, ঋতব্রত আরও একটি আসন থেকে একই কন্টেস্ট করছেন। এটাকে সামলাও কি করে? দেখুন, প্রথম কথা হচ্ছে ঠিকই বলেছেন, ঋতব্রত ব্যানার্জিকে নিয়ে ভিডিওটা সম্ভবত 2018 বা ওরকম কোনো সময়ের হবে, যখন উনি তৃণমূলে আসেননি। এবং তখন আমিও তৃণমূলের অফিসিয়াল সদস্য নই, আমি একজন প্রচারক, একজন কর্মী। 2019-এর লোকসভার পরে আমি অফিসিয়ালি তৃণমূলের সঙ্গে যুক্ত হই মুখপাত্র হিসাবে, বাকিটা প্রচারকের কাজই করতাম। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে স্বাভাবিক, আপনি একটা কোনো কথা বললেন, পরবর্তীকালে তার অন্যথা হলে মানুষ তো ট্রোল করবেই, কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতি আবেগ এবং বাস্তবতা দুইয়ের মিশেল। আমি যখন রাজনীতিটা শুরু করি তখন আমার 100% আবেগই ছিলাম, কিন্তু রাজনীতি করতে করতে বুঝেছি শুধু আবেগ দিয়ে রাজনীতি হয় না, কিছু বাস্তবতাকে মেনে চলতে হয়। ফলে আমার উল্টো দিকে যারা 2021-এ চলে গেছিলেন, সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমার ওই বক্তব্য যে তারা ঢুকলে আমি দিদি আর তাদের মাঝখানে শুয়ে থাকবো, যেটাকে নিয়ে আমাকে চৌকাট বলে ইত্যাদি বলে এখনও ট্রোল করা হয়, এবং আজকের দিন আমি সেটা এনজয় করি। কিছু বিশেষ মানুষ যখন দল ছাড়ে তখন ব্যক্তিগতভাবে একটা রাগের জায়গা হয়, তখন রাগের চাইতেও বেশি অভিমান হয়, অভিমান মিশ্রিত রাগটা খুব ভয়ঙ্কর হয়, আর সেখান থেকে আবেগে আমরা অনেক কিছু বলে ফেলি। তো সেই যে বলে ফেলার জায়গাটা, সেটা আমি কোনোদিন বুঝতে পারবো না, এবং আমি বলে ফেলা থেকে আজ পিছিয়েও আসি না, একদম না। আমি যা বলেছিলাম সেই সময় সঠিক বলেছিলাম, আজও আমি স্ট্যান্ড করি সে কথায়, আমি সেখান থেকে পিছিয়ে আসছি না। কিন্তু আজ আমি এটা রিয়েলাইজ করেছি যে সেই মানুষগুলো যদি আজকে পুনরায় আমার দলে আসেন, আমার দলে এসে কাজ করেন, আমার দলই বড় হচ্ছে সংখ্যায়। তোমার উপর এখন গুরু দায়িত্ব। তমলুকে লোকসভায় লড়েছো, এবার চুঁচুড়ায় বিধানসভা। চুঁচুড়ায় আমরা দেখেছি অসিত মজুমদার প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে কীভাবে বিদ্রোহ করে উঠেছিলেন। যাই হোক, কোনোভাবে ঠেকানো গেছে, এখন সেটা প্রকাশিত নয়, কিন্তু তোমাকে তো আঁচটা টের পেতে হচ্ছে ভিতরে ভিতরে। দেখুন, আজ টের পাওয়ার বিষয় না, অসিতদার বয়সে আমি থাকলে আমিও এইটাই রিয়্যাক্ট করতাম। পরপর 3বারের বিধায়ক তিনি, হঠাৎ করে যদি টিকিট না পান তো তার মধ্যেই অভিমান হওয়াটা স্বাভাবিক। তিনি পরবর্তীকালে সেটা বুঝেওছেন যে আলটিমেটলি আমরা যে যাই হই না কেন, আমাদেরকে দলই করেছে। 3বারের এমএলএও তাকে দল করেছে, আজকে আমি চুঁচুড়ার বিধায়ক যদি আগামী দিন হই, ওটাও আমাকে দল করবে। তো দল আজকে করেছে, কালকে করবে না বলে দল খারাপ, আজকে করেছে বলে ভালো, এইটা তো নয়। তো এটা তিনিও বোঝেন এবং তিনি সেটা জানেনও, সেই বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, তার সঙ্গে আলোচনা করেছি, তিনি পিতৃতুল্য আমি তার সন্তানের বয়সী। আমি আশা করেছিলাম তিনি আমায় ফেরাবেন না, এবং তিনি এখনও আমায় ফেরাননি। তিনি যথেষ্ট আমার জন্য করছেন, ওখানে লড়াই করছেন। চুঁচুড়া তো একমাত্র আসন নয়, এরকম অনেক আসন আছে, সেগুলো হ্যাঁ খুব ট্যাক্টফুলি তৃণমূল হ্যান্ডেল করেছে, অন্তত প্রকাশ্যে আসছে না। কিন্তু সাবোটাজের সম্ভাবনা কি একেবারে উড়িয়ে দেওয়া যায়? তোমার আসনেও যায়। আমি আপনাকে একটা কথা বলি, যে ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানোর জন্য ভোট দেবেন, তিনি আর, আচ্ছা আপনারাই তো বলতেন, সংবাদ মাধ্যম, আপনারা স্পেসিফিক্যালি না বললেও আমার বিরোধীরা বলতো যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট।
এটা আমরা কেউ বলিনি সংবাদ মাধ্যম, সোনালী গুহর কয়েন। হ্যাঁ মানে আমরা ইউজ করেছি এখন সেটা সময় টু সময়। হ্যাঁ মানে আমি বলছি সোনালী গুহ বলে থাকলে প্রথম কথা তিনি এখন আমাদের আর দলে নেই, দ্বিতীয় কথা হচ্ছে ওনার কথাটাকে নিয়েই বিরোধীরা তো সেটাকে খুব ইউজ করেন এবং তারা সেটাকে কিন্তু এগ্রি করেন, সমর্থন করেন। তা আমি এইটা নিয়ে 2021-এও যে প্রশ্নটা তুলেছিলাম যে সবাই যদি ল্যাম্পপোস্টই হয়ে থাকে তাহলে ল্যাম্পপোস্টগুলোকে ভাঙিয়ে নিয়ে দলে যাচ্ছ কেন, ওগুলো তো আলো জ্বলবে না, তারের কানেকশান নেই। আজকে আমি সেই প্রশ্নই করি, তো যিনি পোস্টকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে মুখ্যমন্ত্রী বানাবেন বলে, তিনি কি আর 5টা ল্যাম্পপোস্টের কথা শুনে তার ভোটটা চেঞ্জ করবেন কোনো সাধারণ মানুষ? না, তাহলে তো মুখ বদলেরই দরকার হতো না, অসিত মজুমদারই থাকতেন, অ্যান্টি ইনকামবেন্ট একটা ফেস থাকতো, কি হতো, ফাইনাল মুখ তো মমতা ব্যানার্জি। না, একদম। এটা তো করতে হলো। হ্যাঁ, এটা দেখুন আমি একটা কথা বলি, প্রত্যেকটা সিটেই দলকে, নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে দলের, প্লাস দল যদি কোনো জায়গায় মনে করে কিছু ইকুয়েশনের খাতিরে, যেমন ধরুন সব ক্ষেত্রে তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর হলে বহু এমএলএ তো রিপিট হয়েছেন, আবার বহু এমএলএ রিপিট হয়ে তাদের সিট চেঞ্জ হয়েছে, আসন পরিবর্তন হয়েছে। তো এরকম কিছু কিছু জায়গায় হয়তো দল কাউকে বৃহত্তর কাজে লাগানোর প্ল্যানিং করে রেখেছে, সেটা তো আপনি বলতে পারবো না। তো সেরকমই যাদের দিচ্ছেন না তাদের নিয়ে হয়তো দলের কোনো গুরুদায়িত্বর প্ল্যানিং রয়েছে। এবার আপনি বলেন তাহলে পার্টি চেঞ্জ করার প্রয়োজন কেন পড়লো? কারণ দেখুন, একটা হয় রাজনৈতিক দলের কমিটেড ভোটার, একটা হচ্ছে সিএমের অ্যাপ্রুভাল রেটিং, তাকে কতজন মানুষ চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে, আরেকটা হয় যারা ফ্লোটিং ভোটার হন। সেই ফ্লোটিং ভোটাররা অনেক সময় মোনোটোনাস, মানে একই মুখ দেখতে দেখতে তারা ভাবেন একটা নতুন ফ্রেশ এয়ার এলে ভালো হয়। এটা বহু ক্ষেত্রেই হয়। এটার মানে এটা নয় তারা তাকে পছন্দ করছেন না। না, আমি বলছি একটা তো রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি ছিল, তাই 3বার যিনি একটা আসনে রয়েছেন তাকে সরিয়ে একটা ফ্রেশ এয়ার, তুমি এখনই যে শব্দটা উচ্চারণ করলে, তার সঙ্গে তোমার আসনটা এবারে রিস্কই তোমার জন্য, কারণ মাইনরিটি ভোট বিরাট সংখ্যায় নয়, সঙ্গে রয়েছে এসআইআরে এটা একটা লাভও হতে পারে, মাইনরিটি ভোট ওখানে বেশি নেই, কাটা যাওয়ার চান্সেস কম, কিন্তু হিন্দু ভোট অনেক বেশি। এটাতে তোমার মনে হচ্ছে না যে তুমি শিওর মার্জিন ধরে রাখবো এবং জিতবই, এই দাবিটা এখনই কি করতে পারছো? দেখুন প্রিয়দি, আপনাকে একটা কথা বলি, 2019-এর লোকসভায় লকেট চট্টোপাধ্যায় যখন হুগলি লোকসভা থেকে জিতলেন, তার আন্ডারে চুচুড়া বিধানসভা, সেই বিধানসভায় আমরা অলমোস্ট 22,500 ভোটে হেরেছিলাম। 2021-এ ওই সিটটাই আমরা 18,000 ভোটে জিতেছিলাম প্রায়। দেখুন আমি একটা কথা বলি, বিজেপি বিরোধী ভোটার যেখানে বেশি আমরা কনফিডেন্ট সেখানে বেশি। ইট ইজ নট অ্যাবাউট মাইনরিটি। আমরা তো কলকাতা নিয়েও কনফিডেন্ট, আমরা তো হাওড়া নিয়েও কনফিডেন্ট, আমরা তো পূর্ব বর্ধমান, ভবানীপুর তো বাদ দিন, 50,000-এর ওপর জিতবো, 60,000 70,000-ও হয়ে যেতে পারে। আমি বলছি আমরা তো এগুলো নিয়েও কনফিডেন্ট। তা আমরা যে হাওড়া জিতি কত % মাইনরিটি, আমরা যে পূর্ব বর্ধমান সব সিট জিতি, দক্ষিণ 24 পরগনা সব সিট জিতি, কলকাতা সব সিট জিতি, কত পার্সেন্টেজ এগুলোতে? ঠিক আছে, এগুলো তো মুর্শিদাবাদ মালদার মতো সংখ্যাগরিষ্ঠ মাইনরিটি নয়, তো আমরা জিতি। তো আবার আমরা মুর্শিদাবাদও জিতি, মালদাও জিতি, দিনাজপুরও জিতি। আমি আপনাকে যে কথাটা বলছি, চুচুড়াতে আমরা যদি 19-21 2 বছরের ব্যবধানে 22,500 মাইনাস টপকে 18,000-এর প্লাস করতে পারি, এবার আমাদের লোকসভায় মাইনাস আছে মাত্র 8,500। তো লোকসভা টু লোকসভা আপনি যদি কম্পেয়ার করেন, 22,500 থেকে 8,500 এসেছি, মানে আমরা রিকভার করেছি। তা আপনি নর্মাল ঐকিক নিয়ম অনুযায়ী যদি করেন, -22,500 যদি +18 হয়, তাহলে -8.5 কত হবে? এটা বিজেপি প্রার্থী যিনি আছেন তার বাড়ির কোনো লোকও যদি, বাড়িতে যদি কোনো সন্তান তার থাকে যে ঐকিক নিয়মটা করেছে, স্বাভাবিক আমরা সবাই পাঠ্যক্রমে করেছি, তিনিই তাকে বলে দেবেন যে বাবা তুমি বড় ব্যবধানে হারছো। রচনা ব্যানার্জি আর অসিত মজুমদার, এদের দুজনের সম্পর্ক আর নতুন করে বলার কিছু নেই, সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এই দ্বন্দ্বের মাঝখানে পড়তে হচ্ছে। দেখুন আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসে এরকম মতানৈক্য মনোমালিন্য বহু জায়গাতেই আছে। আমাদের প্রত্যেকে একটা কম্পার্টমেন্ট দিদি ট্রেনের, আমরা প্রত্যেকে কম্পার্টমেন্ট। আমি S1, রচনা দি S2, অসিতদা S3, কেউ S4, কেউ S5। আমাদের গোটা ট্রেনের ইঞ্জিন একটাই মমতা ব্যানার্জি। তো ইঞ্জিন যদি হাওড়া যায় নবান্নে যাওয়ার জন্য, সব বগিকে হাওড়া যেতে হবে, আর ইঞ্জিন যদি দিল্লি যায় সব বগিকে দিল্লি যেতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে বিজেপির সবাই ইঞ্জিন, কোনো বগি নেই। কিন্তু অমিত শাহ সুপার কনফিডেন্ট, তিনি বলছেন আমরা এসে গেছি ধরে নিয়ে প্রশ্ন করুন, সাংবাদিকদের বলছেন। উনি কোন ইলেকশনে কনফিডেন্ট হন না? 2 বছর আগে এবারের বডি ল্যাঙ্গুয়েজ একটু বেশি ডিফারেন্ট। হ্যাঁ, উনি ভাবছেন ওই মাইনরিটি ভোট কেটে দিয়েছি, তাদের ক্ষমতায় এসে যাব। তৃণমূলের কোর ভোটটাই এখন 45%, বাকি ফ্লোটিং ভোট অ্যাড করে আমরা নর্মালি 50% এবার হয়ে যাব, ক্রস করে যাব হয়তো। আমি আপনাকে বলছি অমিত শাহের বডি ল্যাঙ্গুয়েজ 2024-এর আপনি দেখুন, ইসবার हम 35 সিট জিত रहे লোকসভা में। 2021 आपकी बार 200 বার বহু পুরনো হয়ে গেছে, আমরা বলেছি বহুবার, কিন্তু 24-এ তো 35 हम লিখ কে রাখিয়ে বলে দিয়েছিলেন অমিত শাহ, লিখ কে রাখিয়ে মানে লিখে রেখে দিন। সে 35-এর গল্প বলে তো 18টা বাঁচাতে পারেনি দিদি। তো আর ওদেরকে কনফিডেন্ট হতেই হবে, কিছু করার নেই। ওরা একটা সংখ্যা বলছেন শুভেন্দু অধিকারী 177 রেকর্ড করে রাখুন, এটা হবেই বিজেপির। না আমি এটাই বলছি, ধরুন নম্বরেরও তো একটা মানে বাবা কাকা মাসি পিসি থাকতে হবে। 77 তাদের আসন ছিল,
আমরা সবসময় সাইকোলজিক্যাল টার্গেট কী দিই, আমি গতবার যা পেয়েছিলাম তার চেয়ে একটা বেশি, 200। যদি তারা কোনো রিগড ভোট না করেন, ইলেকশনটা যদি রিগড না হয়, তাহলে 177 স্পেসিফিক্যালি এই নাম্বার, মানে ধরুন শুভেন্দু অধিকারী কালকে বলছেন আমি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে 26,373 ভোটে হারাবো, আর বলছেন মমতা ব্যানার্জিকে আমি 25,000-এর ওপর ভোটে হারাবো। এই ফার্স্টটা শুনতে তো মনে হয় না কিছু একটা রিগড, এত স্পেসিফিক নাম্বার কী করে বলছেন, হোয়াই 177? তো বক্তব্যের জায়গাটা হচ্ছে, আমি আপনাদের বলছি এরা যা ক্যালকুলেশনই করুক না কেন, মানুষ লাইনে দাঁড়িয়ে সব ক্যালকুলেশন এবার মিটিয়ে দেবে, কারণ এই মানুষগুলো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরছে। তো আমি বলছি এটা বিজেপি বুঝতেও পারছে না গ্রাউন্ডে কীরকম ভয়ঙ্কর ক্রোধ বিজেপির বিরুদ্ধে। এবং বিজেপি সেম কথাটা বলছে, 3টে টার্মের পর তৃণমূলের বিরুদ্ধে সাইক্লোন অ্যান্টি ইনকামবেন্ট হওয়ার। আমি আপনাকে এই কথাটাই বলছি যে তৃণমূল আজকে 15 বছর কমপ্লিট করছে, 2 বছর আগে তো 13 বছর কমপ্লিট করেছিল। 2019-এ আমরা 22টা সিট পেয়ে বাড়িয়ে সেটাকে 29 করেছি 2 বছর আগে। তাহলে আমার 12 বছর 13 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, আর সেটা 11 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, আর আমার 13 বছরে কি প্রো এটা তো ইনকামবেন্সি ছিল? রাজ্যের সরকার বাছার ভোট, মানুষের সাইকি তো আলাদা। এটাই আমি বলছি, ভাবুন দিল্লির সরকার বাছার ভোট যেখানে, সেখানে লোকে তৃণমূলকে এতগুলো সিট দিচ্ছে, তাহলে রাজ্যের সরকার বাছার ভোটে কী হবে? অ্যান্টি ইনকামবেন্সির ইলেকশন এটা নয়, এটা প্রো ইনকামবেন্সির ইলেকশন। মমতা বন্দ্যোপাধ্যায় 11-তে জিতেছিলেন নেগেটিভ জন্য, সহায়তার জন্য, পাশে দাঁড়ানোর জন্য। আমি জীবনে কি রকম সহায়তা আমি বলছি আপনাকে, আমি প্রথম যখন জীবনে ইন্টারভিউ দিতে যাই, অনেক দূরে ইন্টারভিউ পড়েছিল, একটা 80 কিলোমিটার দূর, একটা 120 কিলোমিটার দূর, সেটাও পূর্ব মেদিনীপুরে ছিল। আমার কাছে টাকা পয়সা নেই, তাই তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরি করতে হবে। তো আমার মা আমাকে আঁচল থেকে খুলে 200 টাকা দিয়ে বলেছিল, এটা দিয়ে দুপুরবেলা কিছু খেয়ে নিস আর গাড়ি ভাড়াগুলো দিয়ে দিস, আর কোনো ফর্ম টর্ম ফিল আপ করতে হলে করিস। আমার মা যদি আমাকে প্রথম ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তার আঁচল থেকে 200 টাকা দিতে পারে, বাংলার মাও 1500 টাকা দিতে পারে বাংলার যুব ভাইদের জন্য, যে ইন্টারভিউয়ের প্রিপারেশন। ইন্টারভিউটা কোথায় দিতে যাবে? ভিন রাজ্যে? কেন ভিন রাজ্যে? ভিন রাজ্য থেকে এখানে এসে তো পরীক্ষা দিচ্ছে কদিন আগে, সরকারি চাকরির কোথায় পরীক্ষা দিতে যাবে? সরকারি চাকরি কোথায়? সরকারি চাকরি কিসের ইন্টারভিউ? এই তো রিসেন্ট পরীক্ষা। সরকারি ছেড়ে দিলাম, সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না, বেসরকারি চাকরি কই? আমি আপনাকে বলছি প্রাইভেটে, বিশেষ করে যেখানে আপনার স্টুডিও, এই আইটি সেক্টরে 10 থেকে 15,000 লোকের জব ছিল, আমরা ক্ষমতায় আসার পর সেটা লক্ষ্য ক্রস করেছে। বিরাট সংখ্যায় পরিযায়ীও বেড়েছে এই 15 বছরে। আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট যেখান থেকে 4th সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যায়। আবার কাজ নেই বলে। আমি আপনাকে বলছি তার উল্টো একটা দিকও আছে। পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট, এখানেও পশ্চিমবঙ্গ 4th, যেখানে অন্যান্য রাজ্য থেকে কাজ করতে আসে, এটাতেও পশ্চিমবঙ্গ 4th। তো আইটি সেক্টরে যারা মাথায় বসে রয়েছে, সেই মাথাগুলো ম্যাক্সিমাম দেখুন না রাজস্থান, গুজরাট, ইউপি থেকে এসে কাজ করছে, হিন্দিতে কথা বলছে তারা যারা কাজ করছে। আপনি জিজ্ঞেস করুন বাইরের স্টেট থেকে এটা কি বাংলার জন্য গর্বের? আপনারা বহিরাগত বলে তকমা সাঁটেন, আপনারাই বলছেন দেখুন সব মাথারা হিন্দিতে কথা বলে। আমি বলছি তারা কাজ করতে বাংলায় আসছে। তো আমাদের এখন আপনি যদি শহরাঞ্চলের বাঙালিদের মতামত নেন, তারা বেশিরভাগই বলেন এটা খানিকটা চলে গেছে ওই ডেমোগ্রাফির চেঞ্জ, খানিকটা চলে গেছে মাইনরিটিদের হাতে, খানিকটা চলে গেছে অন্যান্য রাজ্যের যারা এখানে এসে অনেক দিন ধরে আছেন তাদের ডমিনেন্স। যে কোনো শহরাঞ্চলের পশ এরিয়ায় দেখবেন বাঙালি কোথায় সংকুচিত, দামি দামি ফ্ল্যাট, দামি দামি বাংলো, কোনোটা বাঙালির দখলে নেই, কারণ বাঙালি ক্রমশ শ্রিঙ্ক করছে এবং সেটাতে তৃণমূলের অবদান বিরাট। আমি আপনাকে একটা কথা বলি, প্রথমত এই বাংলার যারা অবাঙালি মানুষ, মানে অবাঙালি সেই অর্থে আমি বলছি যারা বাংলা ভাষী, অবাংলা ভাষী, কিন্তু তারা আমাদের মতোই বাঙালি, তাদের কথা বলছি না। এর বাইরে গিয়ে যে বাইরে থেকে একটা বড় অংশের মানুষকে এই বাংলায় এনে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করা, এটা বিজেপির কৌশল। যত নতুন ফ্ল্যাট হচ্ছে আপনি দেখুন, বাইরে থেকে এসে বুক করছে, যত নতুন ফ্ল্যাট আপনার পাশে হচ্ছে, এগুলো বিজেপির কৌশল। কারণ বিজেপি জানে পশ্চিমবাংলার মানুষের ভোট তারা পাবেন না। এবং আমি আপনাকে একটা গ্রাউন্ড রিয়েলিটি আপনাদের মানতে হবে, ওই ফ্ল্যাটগুলোর দাম বাঙালিদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, বাঙালিরা পেরে উঠছে না। আমি আপনাকে, তার কারণ বাঙালির হাতে কাজ নেই। কলকাতা, আমি আপনাকে বলছি পারসেপশন কলকাতা নিয়ে, এখানে গেলে এখনো 30 থেকে 50 টাকার মধ্যে একটা লাঞ্চ সারা যায়, দেশের আর কোনো মেট্রো সিটিতে হয় না। এটা কি গর্বের বিষয়? এটাই তো গর্বের বিষয়। পার ক্যাপিটা ইনকাম কোথায় থাকলে এটা অ্যাভেলেবল থাকে? অ্যাবসলিউটলি নয়। পশ্চিমবঙ্গ খরচের দিক থেকে চিপেস্ট সিটি, কারণ আমরা এখানে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, যেটা অন্য স্টেট পারেনি। ইনকামও চিপেস্ট, এখানে সবার কম। আমি আপনাকে বলছি একটা তথ্য, আপনি কলকাতায় কাজ চলে যাওয়ার কথা বললেন তো, রিসেন্ট আপনি ডেটা দেখুন, সেই ডেটাতে কলকাতা জিডিপিতে ব্যাঙ্গালোরকে টপকে 3য় স্থান দখল করেছে। এইসব ডেটা কোথায় আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা রিসেন্ট বেরিয়েছে। পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের বিদেশি পর্যটকের পদার্পণে 2য় সবচেয়ে বড় রাজ্য। প্রথম এটাও কেন্দ্রীয় সরকারের, প্রথম এটাও কেন্দ্রীয় সরকারের প্রথম, খুব সম্ভবত মহারাষ্ট্র,
খুব সম্ভবত মহারাষ্ট্র। কেন if I'm not আসেন wrong। বিদেশিরা এখানে? কোথায় আসেন? এবং আমি আপনাকে বলছি, দীঘার মন্দির দেখতে? এবং আমি আপনাকে বলছি, আমি আপনাকে তথ্যটা দিচ্ছি, এই ডেটাতে স্পষ্টভাবে বলা আছে। যখন আমরা এই ডেটাটা নিয়ে প্রচার শুরু করলাম, ভারতীয় জনতা পার্টি বলল এই বিদেশি পর্যটকদের মধ্যে তো অধিকাংশই বাংলাদেশি ট্রিটমেন্ট করাতে আসছে। তারা না, এই বিদেশি পর্যটকের মধ্যে লায়ন শেয়ার হচ্ছে ইউকে, ইউএসএ, রাশিয়া। তারা কি করতে এটাও তথ্য। আসেন? ঘুরতে আসছেন, কোথায় পর্যটনে ঘোরেন? আসছেন। কোথায়? দীঘায়? আমি কি করে বলতে পারবো সেটা? কোথায় আপনি ঘোরেন? ডেটা দিচ্ছেন, পশ্চিম- আপনি তো জানবেন। একজন যদি মনে করেন আমি গলির ভেতর যাব, ঘুরবো, বাংলাকে উপভোগ করব, আজকে বাংলার গলির ভেতর ঢালাই রাস্তা। দেখুন, আমি পিচের জানি না আপনি রাস্তা। কোন রাস্তার কথা বলছেন। কলকাতার রাস্তাঘাট এই ভোটের আগে বেশ খারাপ, প্রচুর জায়গায় তাপ্পিয়ে দেও। আমার মনে হয় যারা দেখছেন তারাও আমার সঙ্গে একমত হবেন, গাড়ি চালাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, এতটাই না, আপ ডাউন রাস্তার মধ্যে। কলকাতার কিছু রাস্তায়, যেগুলো ধরুন পৌরসভার রাস্তা, সেই কিছু রাস্তায় প্রবলেম অবশ্যই আছে। কারণ স্বাভাবিকভাবে আপনি আমি খুব ভালো মতোই জানি, বিজেপির বাংলা জেতার কৌশলের মধ্যেই যে আমরা বলি না, 4টে কৌশল আছে, সাম, দাম, দণ্ড, ভেদ। তো বিজেপির সাম ছিল পহলে সামঝাও, হিন্দু মুসলিম করো ইত্যাদি করো, যদি বাঙালি বুঝে ভোটটা দেয়। হলো না, তারপরে দাম। এই দামের প্রসেসই রাস্তার জন্য যেটা দেখছেন, দাম মানে হচ্ছে যা বাংলার প্রাপ্য, টাকা আটকাও, আবাসের টাকা, রাস্তার টাকা। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা আপনি বলছেন। কলকাতা প্রথম মেট্রো পেয়েছে সারা দেশের মধ্যে। আজকে আপনি অন্যান্য দেশগুলো দেখুন, অন্যান্য রাজ্যগুলো দেখুন, আমাদের রাজ্যে কলকাতার বাইরে মেট্রো সম্প্রসারণ কোথায়? যে কলকাতায় যখন মেট্রো আসে সালটা 1980, তার 3 বছর আগে রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় এসছে। তারপর বামফ্রন্ট সরকার যত বছর চলেছে, কলকাতা মেট্রো তত বছর চলেছে। তারপর 2011-তে আমরা ক্ষমতায় আসি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। যেইটুকু যা কলকাতার মেট্রোকে দেখছেন, এই দমদম আর টালিগঞ্জের বাইরে সবটাই তার করে যাওয়া। বিজেপি এগুলো করছে না এখন, কিন্তু পুরোপুরি ক্যান্সেল করতে পারছে না। বিজেপি বলছে আপনারা না মেট্রোয় জমি দেন, না কাঁটাতার বসাতে জমি দেন, কিছুই করতে চান না, আপনারা ডেভেলপমেন্টের বিরোধী। এটাই তো মুশকিল। তৃণমূল কংগ্রেস যেই জমি দিচ্ছে না, কেন শ্বেতপত্র প্রকাশ করে এগুলো বলছে না? শুধু রাজনৈতিক মঞ্চ থেকে কেন বলছে? পার্লামেন্টে দাঁড়িয়ে বলুক, শ্বেতপত্র প্রকাশ করুক, চিঠি দেখা, কবে কোথায় জমি চেয়েছে, আর স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কী বলা হয়েছে। আমরা জমি দেবো না কেন? আমাদের জমি দিতে কী অসুবিধা আছে? কিন্তু আপনারা আগে ডিসপুট সলভ করুন, ডিসপুট সলভ করে আগে ঠিকঠাক করে করুন, যেন আমার জমি ওদিকে না যায়। রচনা না অসিত? মমতা ব্যানার্জি। যদি অন্য দল থেকে অফার আসে কখনো? আপনার কি মনে হয় আসেনি 21-এ? জানি না তো। না, আমি ওটাই বলছি, তো অন্য দল আসতে পারে। তো অফার তো দেখুন, আমি একটা কথা বলি, বিজেপি সবসময় ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে লোককে, সবসময়। এবার বিজেপি কিছু জায়গায় ফ্রেন্ড রিকোয়েস্ট নর্মালি পাঠায়, আর কিছু জায়গায় ফ্রেন্ড রিকোয়েস্ট ইডি সিবিআইয়ের মাধ্যমে পাঠায়, নোটিশ পাঠিয়ে। ওটা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট। কিছু মানুষ অ্যাকসেপ্ট করেন, যাদের মেরুদণ্ড একটু নুইয়ে পড়া, তারা অ্যাকসেপ্ট করে অমিত শাহকে আমার বড় ভাই এসেছেন বলে কাঁথির মাঠে দাঁড়িয়ে হাঁটু জড়িয়ে ধরে গড়াগড়ি খান। কিছু মানুষ একটু ঘাবড়ে যান, গিয়ে পাল্টি খান। এবার যাদের কিছু নেই সেরকম, তাদের তো পাল্টি খাওয়ার প্রশ্ন নেই, যাদের ভয় নেই, যাদের কালির দাগ নেই শরীরে। আমার শরীরে কালির দাগ একটা টাইমেই পড়ে, যখন মা কাজলটা পরিয়ে দেয় এখানে একটা টিপ। 24-এ চেয়ে 26-এর লড়াইটা বেশি চ্যালেঞ্জিং না? দেখুন, সব লড়াইকেই আমরা চ্যালেঞ্জিং মনে করি, সব লড়াইকেই সহজ মনে করি। আমরা রাজনীতি তৃণমূল কংগ্রেসে যারা করি, আমরা ওভার কনফিডেন্সে ভুগি না, আবার আমাদের মেরুদণ্ড বা আমাদের হৃদয় অতটাও দুর্বল নয় কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে। আমার দুর্গা রক্ষা কবচ, নবান্নের রাত জাগা, আমার দুর্গা বিপত্তারিণী, আমার হাতের তাগা। যে তিনি রক্ষা করছেন সারা বছর, ইলেকশনের এই কয়েকটা দিন কিন্তু তিনি দুর্গাপুজোর মতো আমাদের মা থেকে বাংলার মানুষের মেয়ে। এই যে আমরা বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায়, বাঙালির আরও একটা সাইকি আছে, বলুন। কাউকে একবার বিদায় দিলে আর সহজে ফেরায় না। ওই জন্যই তো সিপিএম ফিরছে না আর, এবং বিজেপির ওই অবস্থা হবে। বিজেপি তো আসেইনি এখন। না, বিজেপির ওই দিল্লিতে হবে। কারণ হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেমন কাউকে ফেরালে আর রিটার্ন নেয় না, এটা এখন ইন্ডিয়া, ভারত শিখছে সত্যি কাউকে ফেরালে ফেরত নেওয়া যাবে না। আর বিজেপি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো হোক, ভালো করে প্রচার করুন, আর চ্যালেঞ্জটা নিশ্চয়ই আপনি জিততে পারবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।